রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ভার্চুয়ালি কৃষিবিদ দিবস উদযাপনের জন্য রাজশাহী ইউনিভার্সিটি এগ্রিকালচারাল ক্লাবের এই বিশেষ নিবেদন মিট দ্য কৃষিবিদ এ যারা আমাদেরকে শুনছেন এবং দেখছেন তাদের সকলকে বসন্তের প্রথম দিনে পহেলা ফাল্গুনের কৃষ্ণচূড়া ফুলের শুভেচ্ছা এবং সেই সাথে অভিনন্দন। আজকে আমরা হাজির হয়েছি আমাদের চতুর্থ লাইভ নিয়ে আপনাদের সামনে। ঠিক আজকে আমাদের সাথে রয়েছেন একজন বিশেষ অতিথি। ঠিক কেন বিশেষ বললাম সেটি শুরুতেই বলিনি, সেটি হচ্ছে তিনি শুধু একজন কৃষিবিদ নন, কৃষিবিদ নামের বাইরেও তার একটি পরিচয় রয়েছে। তিনি লেখক এবং তিনি কবি। কবি শাহিন শাহ নামে যার রয়েছে সমধিক পরিচিতি। অসংখ্য ছাত্র, শ্রোতা, পছন্দের মানুষজন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সারা বাংলাদেশ জুড়ে। তিনি আমাদের কাছে যেমন শ্রদ্ধেয় একজন বড় ভাই, তেমনি একজন শ্রদ্ধেয় শিক্ষক। আমরা আপনাদের মাঝে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের অতিথি শাহানুর রহমান শাহিন ভাইকে। তিনি বর্তমানে কর্মরত রয়েছেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে ঘোড়াঘাট, দিনাজপুরে, এবং তিনি 36তম বিসিএস এর একজন ক্যাডার। এই মুহূর্তে আমরা চলে যাব তার কাছে, তার মুখে আমরা শুনবো কিছু শুভেচ্ছা কথা। আহ আমরা সকলেই জানি আজকে বসন্তের প্রথম দিন, আজকে পহেলা ফাল্গুন এবং সেই সাথে বিশ্ব ভালোবাসা দিবস। বসন্তের রং যেমন আমাদের হৃদয়ের মাঝে ছড়িয়ে যাচ্ছে, তেমনি সকলেই আমরা আলোকিত হয়ে আছি সেই বসন্তের আভায়। আমাদের মাঝে চলে এসেছেন আমাদের অতিথি, আমরা তার কাছেই তার পরিচয় এবং একটু শুভেচ্ছা কথা শুনবো। আমি ফ্লোর প্রদান করছি শাহানুর রহমান শাহিন ভাইয়াকে। হ্যাঁ, সবাইকে বসন্তের শুভেচ্ছা। এবং সেই সাথে আমাদের গতকাল কৃষিবিদ দিবস চলে গিয়েছে, একই সাথে কৃষিবিদ দিবসেরও সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছে এবং আমাদের এই অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠানটি শুনছে। শুভকামনা সবার জন্য। তৌফিক। আজকে আজকের লাইভে যেমন আমরা কিছু প্রশ্ন, কিছু কথা শুনবো, ঠিক সেই সাথে আমরা শুনবো কিছু গল্প, শুনবো কিছু কবিতা। কারণ আমরা জানি আজ সেই বসন্তের প্রথম দিন, আমরা চলে এসেছি সেই আমাদের কৃষিবিদ দিবস এবং আমাদের রাজশাহী ইউনিভার্সিটি এগ্রিকালচারাল ক্লাবের আপনাদের প্রতি একটি কমিটমেন্ট ছিল যে আমরা বসন্তকে বরণ করে নিব। তাই বলবো শুরুতেই যে সেটি হচ্ছে আপনারা যারা আজকে আমাদেরকে শুনছেন এবং দেখছেন সকলেই ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং এই ভালোবাসাকে আপনারাও ছড়িয়ে দিন সকলের মাঝে। আমরা প্রথমেই ভাইয়ের কাছে জানতে চাবো, সেটি হচ্ছে আমরা সকলেই জানি যে বর্তমান বিশ্ব থেকে শুরু করে বাংলাদেশ সকল জায়গায় কিন্তু একটা করোনা মহামারীর একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমরা গিয়েছি। একটা লম্বা সময় আমাদেরকে এই পরিস্থিতির ভিতর দিয়ে যেতে হয়েছে। ঠিক সেই সময়টাতে একজন কৃষিবিদ হিসেবে আপনার সময়টা ঠিক কিভাবে কেটেছে? যে সময়টাতে আমরা লকডাউনে ছিলাম, আমরা ঘরবন্দি অবস্থাতে ছিলাম, ঠিক সেই সময়টাতে আপনার সময়টা ঠিক কিভাবে কেটেছে, এটি যদি একটু আমাদেরকে বলতেন। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে একটা দীর্ঘ সময় করোনা মহামারীর ভিতর দিয়ে অবস্থা, আমরা সবাই যে যার অবস্থানে নীরবে নিভৃতে ছিলাম, কিন্তু কিছু কিছু পেশাজীবী কিন্তু লড়ে গিয়েছে। ডাক্তার, পুলিশ, ব্যাংকার, তারা লড়ে গিয়েছে, তারা সেটার উপযুক্ত আহ, মানে পেয়েছে। কিন্তু আমরা কৃষিবিদ যারা ছিলাম, আমরা কৃষিবিদরা মাঠে ঘাটে কাজ করেছি এবং কোনো প্রকার ইনসেনটিভ ছাড়াই, শুধু দেশের মানুষকে বাঁচিয়ে রাখবার জন্য, দেশের মানুষের মুখে খাবার তুলে দেবার জন্য, দেশ মাতৃকার যে ভালোবাসা, এই ভালোবাসার টানে সে সময়টা দেশের সব কৃষিবিদ একযোগে কাজ করেছে এবং সেটার সুফল কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি। আপনি আমার কথা যদি চিন্তা করেন, আমি যদিও কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ছিলাম, আমাদের অনেক ট্রেনিং ছিল সে সময়ে। কৃষক বা উপসহকারী যারা আমাদের প্রশিক্ষণার্থী, তারা আমাদের প্রতিষ্ঠানে এসে ট্রেনিং দিবে এরকমই কথা ছিল। কিন্তু এই মহামারীর কারণে তারা আসতে পেরেছিল না আমাদের প্রতিষ্ঠানে, বরং আমরাই তাদেরকে তাদের কাছে গিয়ে, তাদের মানে এলাকায় গিয়ে প্রশিক্ষণ প্রদান করেছি। এবং একই সাথে আমাদের যেসব সহকর্মীরা ফিল্ড সার্ভিসে মানে আছে, যারা মাঠ পর্যায়ে, জেলা উপজেলা পর্যায়ে কাজ করেছে, তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করেছে এবং সেই পরিশ্রমের বদৌলতে কিন্তু
আমরা যে করোনা মহামারীর সময়ে যে খাদ্য ঘাটতিটা সেটা দেখা দেয়নি। বাংলাদেশের মানুষ খেয়ে পড়ে বেঁচে আছে এবং এই করোনা মহামারীর ভেতরেও ভালোভাবে কিন্তু বেঁচে আছে। কৃষিবিদদের এই অবদান, দেশের প্রতি কৃষিবিদদের এই ভালোবাসা, এটা কিন্তু ছোট করে দেখবার বিষয় নয়। আশা করি বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সব শ্রেণীর মানুষ কৃষিবিদদের এই অবদানটাকে মনে রাখবে। আমরা সকলেই জানি তৌফিক, বঙ্গবন্ধুর অবদান, কৃষিবিদ ক্লাস 1। তৌফিক দেশ শুনতে পাচ্ছেন? মাটি, জি, দেশ, মাটি, মানুষ, মাতৃকা সকল কিছুর প্রতি ভালোবাসার যে বহিঃপ্রকাশ দেখিয়ে যাচ্ছে বাংলার কৃষকরা। ঠিক সেই কৃষকদের পাশে দাঁড়িয়ে যেই মানুষরা একটি যোগসূত্র স্থাপন করছে, সেই মানুষগুলোকে আমাদের সাথে সংযুক্ত করে রাখছে, সেই মানুষগুলোই কিন্তু আমাদের এই কৃষিবিদরা। ঠিক আজকের এই কৃষিবিদ দিবস যে লাইভটি চলছে, সেই অনুষ্ঠানের মাধ্যমে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, সেই মহান কৃষিবিদদের প্রতি, এবং সেই সাথে যারা এই কৃষি পণ্য উৎপাদন করছে সেই কৃষকদের প্রতি থাকছে আমাদের শ্রদ্ধা। ঠিক সেই জায়গা থেকে আমরা আবারও যাব আমাদের অতিথির কাছে। ঠিক এখন একটি প্রশ্ন হচ্ছে, সেটি হচ্ছে আমরা সকলেই জানি বর্তমান বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ, একটি ডিজিটালাইজেশনের দিকে কিন্তু বাংলাদেশ আগাচ্ছে। ঠিক সেই জায়গায় কৃষি সেক্টর কতটা ডিজিটালাইজেশনের দিকে আগাচ্ছে কিংবা কিভাবে আগাচ্ছে, একজন কৃষি সম্প্রসারণ অফিসার হিসেবে সেই দিকটা যদি একটু আমাদের সামনে তুলে ধরতেন ভাইয়া। হ্যাঁ, শুধু বাংলাদেশ না, সারা পৃথিবী এখন প্রযুক্তি নির্ভর হয়ে গেছে এবং প্রযুক্তির উপরে চলছে। ডিজিটাল বিষয়টা এটা ব্যাপক অর্থে ব্যবহার করা হয়। আমরা কৃষি সেক্টরেও যে তথ্য প্রযুক্তিগুলোকে ব্যবহার করা হচ্ছে এবং গবেষণা প্রতিষ্ঠানে যে প্রযুক্তিগুলো উদ্ভাবন হচ্ছে, সেই প্রযুক্তিগুলোকে কৃষকের দ্বার গোড়ায় পৌঁছে দিতে সর্বাধুনিক যে পদ্ধতিগুলো আছে সেগুলোই কিন্তু সম্প্রসারণ কর্মীরা মাঠ পর্যায়ে ব্যবহার করে আসছেন। এবং সেই সাথে আমরা কিন্তু শুধু ডিজিটাল নয়, আমরা চাচ্ছি যে বাংলাদেশের কৃষি একবার সর্বাধুনিক একটা কৃষি হবে এবং বাংলাদেশের সেই সর্বাধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার কৃষকদের নিশ্চিত করতে কিন্তু আমরা বাংলাদেশ সরকারের যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কৃষি মন্ত্রণালয় বিভিন্ন প্রকল্প নিচ্ছে এবং সেই প্রকল্পগুলো চলমান আছে। আমরা খুব শীঘ্রই যে এই কৃষি প্রযুক্তির প্রভাবটা যে প্রকল্পের কৃষি যান্ত্রিকরণ বা কৃষি প্রযুক্তি নির্ভর যে প্রকল্পগুলো আছে, সেই প্রকল্পগুলো সুফল ভোগ করতে পারবো এবং বাংলাদেশ খুব দ্রুতই মানে কৃষি সেক্টরে উত্তরোত্তর সাফল্য লাভ করবে বলে আমরা আশাবাদী। অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে খুব সুন্দরভাবে জিনিসটি তুলে ধরার জন্য। আমরা যারা আজকের লাইভটি শুনছেন তাদের অনেকেই হয়তো কৃষি ব্যাকগ্রাউন্ডে রয়েছেন কিংবা অনেকে কিন্তু কৃষি ব্যাকগ্রাউন্ডে নেই। ঠিক সেই জায়গা থেকে যদি একটি জিনিস আমরা আমাদের আজকের অতিথির কাছে জানতে চাই, সেটি হচ্ছে যারা অধ্যয়ন করছে কিংবা যারা কৃষি সেক্টরে অবদান রাখতে চায়, ঠিক কৃষির কতগুলো সম্ভাবনা বর্তমান বাংলাদেশে রয়েছে কিংবা বিশ্বে রয়েছে, যেই সেক্টর গুলো রয়েছে এই কৃষির সাথে রিলেটেড, সেই সেক্টর গুলো সম্বন্ধে যদি একটু বলতেন ভাইয়া। আমি যদি প্রশ্নটি আবার রিপিট করি, সেটি হচ্ছে কৃষির সাথে সম্পৃক্ত যে সেক্টর গুলো রয়েছে, সেই সেক্টর গুলো নিয়ে যদি একটু বলতেন, যে কি কি সেক্টর রয়েছে কৃষির সাথে রিলেটেড, সেই সেক্টর গুলো নিয়ে যদি একটু বলতেন। হ্যাঁ, কি প্রশ্নের কি পয়েন্টটা যদি আরেকবার বলতেন, আমি বুঝি নাই। আচ্ছা, আমি বলছিলাম যে আমরা যারা আজকে লাইভটি শুনছি, ঠিক সেই জায়গায় আমি বলতে চাচ্ছিলাম যে যেহেতু আমরা কৃষিবিদ দিবসের একটি লাইভ শুনছি, ঠিক সেই জায়গায় কৃষির বর্তমান আচ্ছা, বাংলাদেশে অর্থাৎ ভবিষ্যৎ সময়ে কি ধরনের সম্ভাবনা রয়েছে বাংলাদেশ তথা বিশ্বে, কৃষির কোন কোন সম্ভাবনা রয়েছে, কৃষি কৃষির সেক্টরের সম্ভাবনা কোন কোন সম্ভাবনা রয়েছে? মানে জি এটা জি, কিসের ক্ষেত্রে কৃষি সম্ভাবনা? চাকরির ক্ষেত্রে সম্ভাবনা না ওভারঅল কৃষি ক্ষেত্রে সম্ভাবনা? কৃষি ওভারঅল জবস, কৃষির ক্ষেত্রে, অর্থাৎ ভবিষ্যৎ ভবিষ্যৎ বিশ্বে কৃষি শিল্পায়নের ক্ষেত্রে কি ধরনের ভূমিকা রাখতে পারে? কৃষি শিল্পায়ন। জি। তো এইটা, হ্যাঁ, খুব ভালো একটা প্রশ্ন। যে বিষয়টা হচ্ছে যে পৃথিবী কিন্তু দ্রুত শিল্পায়নের দিকে যাচ্ছে, কিন্তু যে দেশগুলো শিল্পোন্নত সে দেশগুলো একই সাথে শিল্পের
মানে শিল্পায়নের দিকে যেতে যেতে তারা এই করোনা মহামারীর দিকে কিন্তু তাদের চোখ খুলে গেছে। তারা একই সাথে এখন কৃষির দিকেও মনোনিবেশ করেছে। বাংলাদেশের ক্ষেত্রেও এই বিষয়টা সত্য। বাংলাদেশ কৃষিকে বাদ দিয়ে কোনোভাবে কোনো সেক্টরের উন্নতি মানে কল্পনা করতে পারবে না। বাংলাদেশকে যদি এগিয়ে যেতে হয়, বাংলাদেশকে যদি শিল্পায়নের দিকে যেতে হয়, শিল্পায়নের ক্ষেত্রে যদি আরো বেশি উন্নতি করতে হয়, তাহলে কৃষি সেক্টরে তার চেয়ে বেশি উন্নতি করতে হবে। আপনি জাপানের কথা চিন্তা করেন, জাপান কিন্তু যথেষ্ট শিল্পোন্নত একটা দেশ, এবং তাদের কিন্তু কৃষির যে তাদের মাটি, তারপরেও কিন্তু তারা ইচ্ছা করলে কিন্তু তারা বিদেশ থেকে চাল বা কৃষি পণ্য রপ্তানি আমদানি করতে পারবে তাদের দেশে, কিন্তু তারা সেটা করে না। কিন্তু তারা করে কি, যতই তাদের কষ্ট হোক না কেন, তাদের যে প্রস্তরময়, তাদের যে কঙ্করময় যে মাটি আছে, সেটাকে কিন্তু তারা কৃষির উপযোগী করে, কষ্ট করে হলেও তারা কিন্তু নিজেদের খাবারটা তারা নিজেরাই ফলাতে চেষ্টা করে। কারণ তারা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট থেকে তারা কিন্তু শিক্ষা নিয়েছে। কখনো এই যে দ্বীপরাষ্ট্র জাপান বা জাপানের মতো একটা দেশকে যদি আবার কখনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়, তাহলে তাদের যদি কৃষি পণ্য বন্ধ করে দেওয়া হয় বাইরে থেকে আসা, তারা কিন্তু তাদের যে টয়োটা গাড়ি, তাদের যে শিল্প প্রযুক্তি, সেগুলা খেয়ে কিন্তু তারা বেঁচে থাকতে পারবে না। একইভাবে এই কথাটা সারা বিশ্বের ক্ষেত্রে প্রযোজ্য। বিশ্ব প্রযুক্তির দিক দিয়ে যত বেশি এগিয়ে যাক না কেন, শিল্পায়নের ক্ষেত্রে যতই বিপ্লব ঘটাক না কেন, আমাদেরকে কিন্তু কৃষিতে ফিরে আসতে হবে। কৃষির বিপ্লবটা হচ্ছে সবার আগে, কারণ আমরা প্রযুক্তি খেয়ে বেঁচে থাকতে পারবো না। বেঁচে থাকতে গেলে আমাদেরকে খাবার খেতে হবে, আর খাবার খেতে গেলে আমাদেরকে অবশ্যই কৃষিতে আসতে হবে। সেই অর্থে আমি বলতে পারি যে কৃষি এখন পর্যন্ত সবচেয়ে সম্ভাবনাময় একটা সেক্টর, শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে একটা একটি মানে কৃষির একটা রমরমা অবস্থা চলছে, এবং ভবিষ্যতে এই রমরমা অবস্থাটা আরো বেশি চলতে থাকবে। কৃষিতে সবচেয়ে বেশি গবেষণা হচ্ছে, কৃষিতে সবচেয়ে বেশি উদ্ভাবন হচ্ছে, কৃষিবিদরা সবচেয়ে বেশি শ্রম দিচ্ছে, কৃষকেরা সবচেয়ে বেশি পরিশ্রম করছে। সুতরাং কৃষিতে কৃষি কৃষিকে বাদ দিয়ে কিন্তু আমরা কোনো কিছু চিন্তা করতে পারবো না, বা কৃষির অবদানকে কেউ কখনোই খাটো করে দেখবে না। এটা দেখার সুযোগ নেই, কারণ এটা আমাদের অস্তিত্বের সাথে জড়িত। এবং একই সাথে মানে তোমরা যে প্রশ্নটা, আরেকটা প্রশ্ন করলে যে এর হচ্ছে মানে আমরা বাংলাদেশের ক্ষেত্রে সম্ভাবনা কতখানি। বাংলাদেশের ক্ষেত্রে যে বিষয়টা হয়েছে কি, আমরা যারা বেশি মেধাবী তারা দেখা যাচ্ছে যে কৃষিকে আমরা কিন্তু মানে বেশি করি না, আমরা প্রথম পছন্দের তালিকায় রাখি না, দ্বিতীয় তৃতীয় বা আরো পরের পছন্দের তালিকায় রাখি। আমি শুধু মানে পড়ালেখার ক্ষেত্রে বলছি না, প্রফেশনের ক্ষেত্রেও বলছি। কখনোই কোনো কৃষক চায় না তার সন্তান কৃষক হোক। এটা হচ্ছে আমাদের সামাজিক প্রেক্ষাপটে বহু বছর ধরে এই যে কৃষির প্রতি, কৃষকদের প্রতি যে অবহেলা, যে নেগলেসি যেটা আছে, সেটা কিন্তু গড়ে উঠেছে অনেক দিন ধরে। এই জায়গাটা আমাদেরকে বদলাতে হবে। কৃষকদেরকে সম্মান করতে হবে, যারা কৃষি নিয়ে কাজ করে তাদেরকে উপযুক্ত মর্যাদা দিতে হবে। তাহলেই কৃষি সেক্টরে একটা বিপ্লব ঘটে যাবে, এবং মেধাবী প্রজন্ম, মেধাবী মানুষরা যখন কৃষি কাজের সাথে জড়িত হবে, সেটা শুধু কৃষিবিদ হিসাবে সেবা দেওয়া নয়, তারা যখন মাটি থেকে কাজ করবে তখন একটা কৃষির বিপ্লব ঘটবে। এবং যারা কৃষি নিয়ে অধ্যয়ন করছে তারা শুধু চাকরির কথা চিন্তা করবে না, তারা কৃষিকে নিয়ে, কৃষি শিল্প বা মানে কৃষি ক্ষেত্রে যে শিল্পটা, মানে কৃষিকে আমি যদি শিল্পের সাথে তুলনা করি, এই তারা যদি এই সেক্টরে আসে, একটা সবুজ বিপ্লব যে ঘটেছিল, এই সবুজ বিপ্লবের ধারাবাহিকতাটা আরো বেশি বেগবান হবে, এবং কৃষিতে বাংলাদেশ অনেক সুফল পাবে যদি আমাদের মতো শিক্ষিত মানুষরা সরাসরি উৎপাদনের সাথে জড়িত হয়, এবং তারা যদি কৃষি উদ্যোক্তা হিসাবে নিজেকে গড়ে তুলতে পারে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে তথ্যবহুল একটি আলোচনা করার জন্য। ঠিক এখানেই যদি বলি, ঠিক শিল্প বিপ্লবের যে সূচনা ইউরোপে হয়েছিল, ঠিক তার পরবর্তীতে ইউরোপের যে চিত্রটি ছিল, ঠিক সেটি ছিল এরকম। তারা কিন্তু সকল ক্ষেত্রকে তাদের শিল্পে পরিণত করেছে। তারা কিন্তু জোর দিয়েছে প্রতিটি পেশায়, জোর দিয়েছে প্রতিটি ক্ষেত্রে। অর্থাৎ কোনো কিছুকে পিছিয়ে রেখে কিন্তু কোনো একটি সেক্টরকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। ঠিক তার কারণেই কিন্তু আজকে ইউরোপ কিংবা আমেরিকা মহাদেশ কিন্তু সকল বিশ্বের কাছে একটি
আইডল কিংবা আদর্শের জায়গায় পরিণত হয়েছে। ঠিক এখনই কিন্তু সেই সময়, এখনই আধুনিক সময়ে আমাদের তরুণদেরকে কিন্তু উদ্যমী হতে হবে, সমাজে সেই চিত্রপথকে কিন্তু বদলে দেওয়ার সময় এখন। অর্থাৎ আমাদেরকে কিন্তু সেই সম্মানের চোখে দেখতে হবে ঠিক সেই কৃষকদের, দেখতে হবে সেই কৃষির সাথে জড়িত যারা রয়েছেন, ঠিক তারা কৃষিবিদ হতে পারেন, তিনি মৎস্য কর্মকর্তা হতে পারেন, তিনি একজন সম্প্রসারণ অফিসার, কিংবা হতে পারেন একজন ভেটেরিনারিয়ান। আমাদের সমাজের সেই সম্মান কিংবা সেই সমাজের সেই দৃষ্টিভঙ্গি কি বদলে দেওয়ার সময়টা কিন্তু এখনই। আমরাও সেই সুরে সুর মিলিয়ে সেই কথাটি বলতে চাই। ঠিক এই মুহূর্তে আমরা দেখছি অনেক দর্শক আমাদেরকে কমেন্ট করছেন, আমরা কিছু কমেন্ট একটু পড়ে আসতে চাই। হ্যাঁ, প্রান্তর কর্মকার তিনি লিখেছেন, উই আর ভেরি অনার্ড হ্যাভিং ইউ ভাইয়া, থ্যাংকস এ বিলিয়ন ভাইয়া ফর স্পেন্ডিং ইউর ভ্যালুয়েবল টাইম উইথ আস। মোহাম্মদ জাকির হ্যাঁ, হোসেন তাকে লিখেছেন, অসংখ্য ধন্যবাদ। হোপ দিস সেশন উইল বি ওয়ান্ডারফুল। মেহেদি হাসান প্রান্ত লিখেছেন, দিস উইল বি আ গ্রেট সেশন। হ্যাঁ, জাকিরকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। বুশরা সাদিয়া লিখেছেন, হ্যালো স্যার। তিনি আরো লিখেছেন, বুশরা সাদিয়া, দিস সেশন উইল বি অ্যামেজিং। প্রান্তর কর্মকার লিখেছেন, আদাব ভাইয়া, আমি একজন ভেটেরিনারি প্রথম বর্ষের শিক্ষার্থী, আমি ভবিষ্যতে একজন বিসিএস ক্যাডার হতে চাই। এক্ষেত্রে আমার কোন বর্ষ থেকে বিসিএস এর প্রস্তুতি শুরু করা উচিত? এটা আমরা বিসিএস নিয়ে কখনো প্রোগ্রাম করলে, বিসিএস নিয়ে কখনো আমরা কথা বললে তখন বলবো, আজকে নয়। আচ্ছা, দীপান্বিতা রয় লিখেছেন, কৃষি স্বনির্ভর বাংলাদেশ গড়তে চাই। অসংখ্য ধন্যবাদ। আমরা এখন আবার আমাদের বাংলাদেশ কিন্তু ইতিমধ্যে কৃষি স্বনির্ভর, অনেকটাই কিন্তু আমরা কৃষিতে স্বনির্ভর। করোনাকালীন সময়ে ফাহিম, করোনাকালীন সময়ের কথা যদি আমরা চিন্তা করি, এই সময়টাতে কিন্তু আমরা এদেশের মানে এত জনগণ, তাদেরকে কিন্তু খাইয়ে পরিয়ে মানে বাঁচিয়ে রাখতে পেরেছি, এবং এক বেলা দুই বেলা না, তিন বেলা কিন্তু ভালোভাবে খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখতে পেরেছি। এই অবদান কৃষকের, এই অবদান কৃষিবিদদের, এবং কৃষির নীতি নির্ধারণে যারা জড়িত আছে তাদের সবার এই অবদান। হ্যাঁ ফাহিম। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। ঠিক এই মুহূর্তে আমরা ভাইয়ের কাছে আরেকটা জিনিস জানতে চাবো, সেটা হচ্ছে আমরা সকলেই জানি আপনি হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন সম্মানিত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে কাজ করছেন, দায়িত্ব পালন করছেন। ঠিক আমরা যদি ফিরে তাকাই আপনার সেই প্রথম বর্ষে একজন শিক্ষার্থী, তারপর ক্যাম্পাস জীবন, তারপর পদচারণা, এবং সবশেষ এই যে বর্তমানে বাংলাদেশ সরকারের সিভিল সার্ভিসে বিশেষ ক্যাডার হিসেবে কাজ করা, ঠিক এই সময়টায় আপনি যখন প্রথম সিদ্ধান্ত নিয়েছিলেন একজন ছাত্র জীবনে যে আপনি ক্যাডার হতে চান কিংবা কোনো একটা জায়গায় যাওয়ার যে স্বপ্নটা দেখেছিলেন, ঠিক সেই সময় অভিজ্ঞতার কথা যদি একটু বলতেন যে কিভাবে এই চিন্তাটি আপনার মধ্যে আসলো, কিভাবে এই চিন্তাটি বর্তমানে যারা আপনাকে শুনছে তারা তাদের ভিতরে নিয়ে আসতে পারে এবং সেই প্রস্তুতিটি গ্রহণ করতে পারে, এ সম্বন্ধে যদি একটু বলতেন ভাইয়া। হ্যাঁ তৌফিক, আরেকবার একটু মানে শর্ট করে রিপিট রিপিট করলে ভালো হতো। আমি মানে নেটওয়ার্ক জি প্রবলেম ভাইয়া, আমি শুনতে পাচ্ছি বলছিলাম না ভালো। ভাইয়া যে প্রশ্নটা আপনি আপনি এখন বিসিএস ক্যাডার হিসেবে আছেন বা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে আছেন। ঠিক আপনি প্রথম যখন এই জায়গায় যাওয়ার স্বপ্নটি দেখেছিলেন, কিভাবে আপনি আপনার প্রস্তুতিটি গ্রহণ করেছিলেন? প্রস্তুতি বিসিএস এর প্রস্তুতি। জি ভাইয়া, মানে আপনার যে স্বপ্নটা, যাত্রা শুরুটা, এটা আসলে আপনার মধ্যে কিভাবে আসে, এই এই জায়গাটা যদি একটু বলতেন। আচ্ছা, এগুলো নিয়ে তো আমি অনেক কথা বলেছি বিভিন্ন সময়ে। আসলে বিষয়টা হচ্ছে কি, মানে বাস্তব কথা বলি। আমরা এখন যদি বলি যে আমি কৃষিবিদ হতে চেয়েছিলাম, সে এটা হতে চেয়েছিলাম, বিষয়গুলো কিন্তু এমন না। আমরা কিন্তু কেউই চাই নাই। মানে যখন যারা আমরা বিসিএস দেই, ম্যাক্সিমামই কিন্তু আমরা কৃষি ক্যাডারকে, যদিও আমি এটা মানে বাংলাদেশের প্রেক্ষাপটে বলছি, এটা বলাটা ঠিক না, তারপরেও বলছি আমরা কিন্তু যাই হোক সে প্রসঙ্গে না বলি, বিসিএস প্রস্তুতি নিয়ে বলি। আমি প্রথম বর্ষ থেকে মূলত পড়াতাম ছাত্রছাত্রীদেরকে, বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান পড়াতাম, নিজে পড়ালেখা করতাম, বিভিন্ন সাহিত্য এটা ওটা, তারপরে এভাবে চলছিল। হঠাৎ যখন মানে পড়ার শেষের দিকে চলে আসলো অনার্স লাইফ, তখন মনে হলো যে না, বিসিএস নিয়ে পড়া উচিত। আমার যে বিসিএস যাত্রাটা মোটামুটি বলা যায় যে মানে একেবারে যে গতানুগতিক যে পড়াটা, যেটা প্রথাগতভাবে সবাই যেভাবে প্রস্তুতি নিয়ে থাকে, সেই প্রস্তুতির বিষয়গুলো আমরা
আমি আমি হচ্ছে মানে অনার্সের শেষের দিকে বা মাস্টার্সের প্রথম দিকে শুরু করেছিলাম। তো যাই হোক, আমি বিসিএস নিয়ে কথা বলতে এখন আমি ইন্টারেস্টেড না, এটা অন্য কোনো সময়ে আমরা এগুলো নিয়ে কথা বলি। এখন আমরা কৃষি বা অন্য কোনো বিষয় নিয়ে কথা বলি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে। আমরা ঠিক সেই জায়গাটা যাই, তাহলে আমরা যাচ্ছি না, আমরা এখন কথা বলতে চাই। আমরা জানি যে আজকে যারা শুনছেন তার মধ্যে কিন্তু ভাইয়া অনেকেই আছেন যারা আসলে প্রথম বর্ষ কিংবা হ্যাঁ, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। হ্যাঁ, হ্যাঁ, তাদের হ্যাঁ, কিন্তু একটা হ্যাঁ, জানার দর্শক, ইচ্ছা আমি থাকে। এখানে একটু আগে বলে নেই। হ্যাঁ, তোমার মানে আমাদের যারা শুনছেন তাদের হতাশ হওয়ার কিছু নাই। আজকের প্রোগ্রামে যদি আমরা বিসিএস নিয়ে কথা বলি তাহলে অনেক কথা বলতে হবে, অনেক কথা চলে আসবে, এই প্রোগ্রামের যে সৌন্দর্য সেটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আজকে আমি বিসিএস নিয়ে বা ওই যে ক্যারিয়ার ওগুলো নিয়ে বেশি কথা বলতে চাচ্ছি না। আমরা পরবর্তীতে অন্য কোনো একটা সময় এগুলো নিয়ে অনেক খুঁটিনাটি আলোচনা করব এবং অনেকক্ষণ ধরে এগুলো নিয়ে আমরা কথা বলবো। বিসিএস, আমাদের ক্যারিয়ার, কৃষি সেক্টরে আমাদের জব মার্কেট, আগামী দিনের কৃষির জব মার্কেট কেমন হবে, এগুলো নিয়ে আমরা অন্যদিন কথা বলবো। বরং আজকে আমরা কৃষি নিয়ে কথা বলি। আজকে পয়লা ফাল্গুন, আমরা ফাল্গুন নিয়ে কথা বলি। আজকে ভালোবাসা দিবস, আমরা এগুলো নিয়ে কথা বলি। আজকের দিনটা বা আজকে আমরা সমসাময়িক বিষয়টার ভিতরে সীমাবদ্ধ থাকি। বিসিএস একটা একটা এটা হচ্ছে একটা কি বলবো, মানে একটা কমার্শিয়াল একটা বিষয় আর কি। কমার্শিয়াল ঠিক না, মানে এটা আমাদের একটা ক্যারিয়ার কেন্দ্রিক, আত্মকেন্দ্রিক একটা বিষয়। আমরা আত্মকেন্দ্রিক বিষয় না চিন্তা করি, ওভারঅল একটা বিষয় নিয়ে চিন্তা করি। আমরা যদি বিসিএস নিয়ে কথা বলি, এটা তো সীমিত একটা মানুষ, সবাই তো আর বিসিএস ক্যাডার হতে চায় না। সুতরাং এই বিষয়গুলো নিয়ে আমরা কথা পরে বলবো, কেমন? জি ভাইয়া, অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন একটি দিনে এমন একটি কথা বলার জন্য। আমার মনে হয় দর্শক যারা আছে তারাও অনেক বেশি এক্সাইটেড ফিল করতেছে, কারণ আমাদের এটি হচ্ছে বসন্তের প্রথম দিনের একটি লাইভ, অর্থাৎ আমরা ফাল্গুনি অনেক কথা শুনবো। ঠিক সেই মুহূর্তে আমি জাস্ট একটি কোশ্চেন যদি একটু করতে চাই, সেটি হচ্ছে আমাদের এখানে যারা রয়েছে তারা কিন্তু অনেকেই আছে ইনথিউজিয়াস্টিক তরুণ, যারা আসলে এই কৃষি পেশা বা এই জায়গাগুলোতে আসতে চায়। ঠিক সেই জায়গায় যদি ভাই একটু সবাইকে উৎসাহমূলক কিছু কথা বলতেন যে এটির কেমন সেক্টর রয়েছে, যে অর্থাৎ কেউ যেন নিজেকে ছোট মনে না করে কিংবা নিজেকে হীনমন্যতার ভিতরে না রাখে, যে না এখানে হয়তো জায়গা কম কিংবা এমন কিছু নয়। ঠিক সেই সম্পর্কে যদি একটু কিছু বলতেন। ঠিক আছে। আসলে আপনাদের মুখ যেটা থেকে যখন বিষয় এটি হচ্ছে শুনলে কি, তখন অনেক বেশি অনুপ্রেরণা মানে ফিল করে। বাস্তব ভিত্তিক যদি আমরা কথা বলি, আমরা কৃষি বিভাগে যারা ভর্তি হই, কৃষি ফ্যাকাল্টিতে বা কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা যারা পড়ি, তাদের আমাদের অধিকাংশরই আমরা মেডিকেল কলেজে ভর্তি হতে পারি না, তারপরে এইখানে এসে ভর্তি হয়। এবং অনেক দিন পর্যন্ত আমরা একটা মন খারাপের ভেতর দিয়ে যাই, প্রথম 2টা সেমিস্টার বা 3টা সেমিস্টার। কেউ কেউ দেখা যাচ্ছে যে মানে অনেক দিন পর্যন্ত তাদের পুরো কোর্সই তাদের ভালো লাগে না, ভালো লাগে না। কিন্তু এইখানে সত্য যে বিষয় সেটা হচ্ছে, আমার ভালো লাগুক কিংবা না লাগুক, আমি ভর্তি হয়েছি কৃষি অনুষদে, আমাকে পড়তে হবে। সুতরাং এই যে পড়ালেখা, এটা কৃষির যে পড়ালেখা, এটা কিন্তু অনেক আনন্দপূর্ণ একটা পড়ালেখা। আমাদেরকে ইতিবাচক চিন্তা করতে হবে। দেশের বেশিরভাগ মানুষ কৃষি পেশার সাথে জড়িত, তাদের জন্য আমরা কাজ করতে পারবো। তাদের, দেশের আপামর জনতাকে আমরা খাবার দিতে পারবো। সে শহরে বাস করুক, গ্রামে বাস করুক, যেখানে বসবাস করুক না কেন, আমরা সেইভাবে যদি চিন্তা করি তাহলে দেখা যাচ্ছে যে আমরা যারা কৃষি পড়ালেখা করছি আমাদের সবারই ভালো লাগবে। এটা খারাপ লাগার মতো কিছু আমি এখানে দেখি না। এটা অত্যন্ত সম্ভাবনাময় একটা জায়গা, সম্ভাবনাময় একটা জায়গা। এই কৃষি বিজ্ঞান যারা পড়ছে, যারা কৃষি বিজ্ঞানের যে বিষয়গুলো পড়ছে, তাদের ভালো লাগবে, কারণ এখানে অভূতপূর্ব সাফল্য আছে, আসছে। কাজ করার যথেষ্ট সুযোগ আছে, গবেষণা করার যথেষ্ট জায়গা আছে। হয়তোবা সমাজে আর যারা পেশাদার তাদের মতো হয়তোবা ওভাবে আহ অর্থবিত্ত উপার্জন করতে পারছে না, কিন্তু সেগুলাই তো সবকিছু না। এখানে আত্মতৃপ্তি আছে। এই সেক্টরে যারা কাজ করবে তারা ভালো থাকবে এবং সুখী নির্ঝঞ্ঝাট একটা জীবন যাপন করতে পারবে। দরিদ্র কৃষকের পাশে তুমি যখন দাঁড়াবে, তোমার ভালো লাগবে না? তুমি যখন একজন মানুষের, দরিদ্র একজন মানুষের পাশে দাঁড়াবে, একজনের মানে একটা গাভী আছে, সেই গাভীটা অসুস্থ, তুমি তখন তাকে, ওটাকে যখন সুস্থ করে তুলবে, তার মুখে হাসি ফুটবে। সেই গাভীর দুধ বিক্রি করে তার ছেলে মেয়েরা স্কুলে যাবে, কিংবা একজন মানুষের সবজির ক্ষেত্রে সবজি বিক্রি করে তারা ভালো থাকবে, তারা বেঁচে থাকবে, তাদের ছেলে মেয়েরা স্কুলে যাবে, পড়ালেখা করবে। আমরা সেই তৃণমূল পর্যায়ের মানুষদেরকে সেবা দেই এবং আমাদের সেবা নিঃস্বার্থ ভাবে। আমরা আমাদের সেবার বিনিময়ে আমরা বেতন ছাড়া, সরকারের যে নির্ধারিত বেতন ছাড়া আমরা আর কোনো কিছু গ্রহণ করি না। কিন্তু আমরা যদি মানে অন্য কোনো পেশাজীবীর কথা, টেকনিক্যাল যারা আছে, আমি নাম বলছি না, তাদের কথা চিন্তা করি, তারা কিন্তু একটা পেমেন্টের বিনিময়ে তারা তাদের ক্লায়েন্টদেরকে সার্ভিস দেয়। সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক ভালো আছি, আমরা মানুষের দোয়া পাই, মানুষ আমাদেরকে মন ভরে দোয়া করে।
এই মানুষের দোয়া এর চেয়ে কিন্তু বড় আমাদের সাপোর্ট কিছু নাই। সুতরাং আমরা ভালো থাকতে পারি, শেষ পর্যন্ত ভালো থাকতে পারি। যারা প্রথম বর্ষে ভর্তি হচ্ছে, দ্বিতীয় বর্ষে যারা পড়ছে, বা আগামীতে যারা ভর্তি হবে, মন খারাপ করার কিছু নাই। আমি মন খারাপ করলেও আমার দিন চলে যাবে, মন ভালো রাখলেও দিন চলে যাবে। সুতরাং মন ভালো রেখে আমাদেরকে কোর্সটা সম্পন্ন করতে হবে এবং দেশের কৃষকদের জন্য কাজ করতে হবে। দেশের কৃষকদের জন্য যদি কাজ করার মতো কমিটমেন্ট আমাদের থাকে, তাদের কাজ করার মতো যদি প্রতিজ্ঞা থাকে, ভিতরে যদি একটা উদ্দীপনা থাকে, অটোমেটিক আমাদের ভালো লাগবে। সত্যিকারের ভালো লাগাটাই কাজ করবে, যেটা নিঃস্বার্থ ভালো লাগা। ধন্যবাদ। পৃথিবীর সমস্ত সম্পদ কিংবা সবকিছুকে এনে দিলেও হয়তো মানুষের মুখে সেই এক চিলতে হাসির কাছে সেটি যেন একদম তুচ্ছ কিংবা ছোট হয়ে যায়। ঠিক সেই জিনিসটি হচ্ছে সেই মানুষের মুখের হাসি। ঠিক সেই কথাটি আমাদের অতিথি আমাদের কাছে বলছিলেন, অর্থাৎ মানুষের মুখের হাসি এনে দেওয়ার মতো কোনো কিছুই হতে পারে না। ঠিক সেই কাজটি যারা করে যাচ্ছেন তারাই কিন্তু হচ্ছেন কৃষিবিদ। ঠিক এই মুহূর্তে আমি ভাইয়ার কাছে একটি জিনিস জানতে চাবো, সেটি হচ্ছে আমরা সকলেই জানি 13ই ফেব্রুয়ারি হচ্ছে কৃষিবিদ দিবস, এবং সেটিকে বরণ করে নেওয়ার জন্য ভার্চুয়ালি আমাদের এই আয়োজন। আমরা জানি সারা দেশব্যাপী বিভিন্ন ধরনের কর্মসূচি সবাই করে থাকে। ঠিক সেই জায়গায় আমার প্রশ্নটি হচ্ছে, কৃষিবিদ দিবসে আর কি কি ধরনের পদক্ষেপ আমরা নিতে পারি যেটির ফলে আগামী প্রজন্ম এই পেশার সাথে নিজেদেরকে সংশ্লিষ্ট করতে আরো বেশি আগ্রহী হবে? হ্যাঁ, এখানে একটা জিনিস আরেকটু স্পেসিফিক করে দেওয়া দরকার। মানে আমরা বলতে কারা, আমরা নিতে পারি, আমরা বলতে কারা? আমরা সব কৃষিবিদরা, নাকি তোমরা যারা কথা বলছো তোমাদের সংগঠন, নাকি মানে কে, কারা নিতে পারে? ঠিক বুঝছি এইখানে না। যদি বলি ভাইয়া, মানে যারা এই ধরনের পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে কিংবা যারা নীতি নির্ধারক পর্যায়েও আছে বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন জায়গাগুলোতে, কারণ আমরা যদি তাকাই এই ধরনের আয়োজনগুলো কিন্তু তারাই করে থাকেন। যেমন গতকাল আমি দেখছিলাম যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় তারা কৃষি দিবসের একটি আয়োজন করেছে। তো এই ধরনের আয়োজন যদি আরো বিভিন্ন জায়গায় করা হয়, আহ উপজেলা ভিত্তিক বা জেলা ভিত্তিক, তাহলে হয়তো এটি হতে পারে। সেই জায়গাতেই আর কি প্রশ্নটা ছিল যে কি কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে। হ্যাঁ, হ্যাঁ। তবে আমরা, আমার ভবিষ্যতে দাবি আমাদের করা উচিত, আমরা যারা কৃষিবিদ আছি, এটা একটা জাতীয় দিবস হিসাবে পালন করা উচিত। দেশের সব মানুষকে, সবাইকে, কৃষক, কৃষির সাথে জড়িত, যারা কৃষির সাথে জড়িত না, তাদের সবাইকে। কারণ দেশের খাদ্য উৎপাদনের সাথে আমরা জড়িত, খাদ্য সব মানুষের জন্য প্রযোজ্য। সুতরাং আমি মনে করব যে আমরা মানে এই বিষয়ে আমরা কথা বলবো এবং আমাদের কথা বলা উচিত। আজকে কৃষিবিদ দিবসটাকে জাতীয়ভাবে পালন করা উচিত। অন্যান্য যে জাতীয় দিবসগুলো আছে, সেই জাতীয় দিবসগুলোর মতো কৃষিবিদদের জন্য একটা দিবস থাকুক, এবং আমার মনে হয় থাকাটা উচিত। এবং তোমরা যারা এরকম প্রোগ্রাম করছো, তোমাদের জন্য মানে তোমাদেরকেও মানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে এই কৃষিপদ দিবসকে উপলক্ষ করে আমাদের যে কৃষির যে সম্ভাবনার জায়গাগুলো আছে, কৃষির যে সমস্যার জায়গাগুলো আছে, এগুলো তোমাদের চিহ্নিত করতে হবে। এগুলো নিয়ে ছোট ছোট ধরনের প্রোগ্রাম করতে হবে। এখন যেহেতু ভার্চুয়াল যুগ, অনেকের সাথে আমরা শুনছিলাম কৃষিবিদ দিবস উপলক্ষে আমরা তৃণমূল থেকে শুরু করে আমরা যারা ছাত্র কিংবা তরুণ রয়েছি, আমরা কি কি ধরনের পদক্ষেপ নিতে পারি সেগুলোই আমরা শুনছিলাম আজকের আমাদের শ্রদ্ধেয় অতিথির কাছ থেকে। ঠিক এই মুহূর্তে আমি কিছু কমেন্ট নিয়ে আসতে চাই, যেহেতু আমরা স্ক্রিনে কিছুটা প্রবলেম দেখতে পাচ্ছি, আমরা কিছু কমেন্ট একটু পড়ে আসতে চাই। অবন্তী সাফিয়া আখি লিখেছেন সুন্দর কথাগুলো। হ্যাঁ, ঠিক, আমরা আমি আবার চলে একটু যোগ সুন্দর করে কিছু দিই। কথা শুনবো। হ্যাঁ, আমি যেটা বলছিলাম, এই দিবসটাকে ঘিরে আমাদের কৃষিকে নিয়ে ব্যাপকভাবে আমাদের উন্নত হবে, প্রোগ্রাম করতে হবে। কৃষি এবং কৃষিবিদদের সম্মান দেওয়ার ক্ষেত্রে, তাদের মর্যাদার ক্ষেত্রে, তাদের সমস্যা সম্ভাবনাগুলো নিয়ে আমাদের কথা বলতে হবে। এবং কৃষি যে একটা সুন্দর জায়গা, এইটা কৃষি যে একটা মানে অফুরন্ত সম্ভাবনার একটা জায়গা, এই জায়গাটা সবার মানে এই বিষয়টা সব মানুষের কাছে আমাদেরকে পৌঁছে দিতে হবে, এবং এই পৌঁছে দেওয়ার দায়িত্বটা অবশ্যই আমাদের মতো কৃষিবিদদেরকেই নিতে হবে। ধন্যবাদ। ঠিক আজকের লাইভটি যারা শুনছেন এবং রাজশাহী ইউনিভার্সিটি এগ্রিকালচারাল ক্লাবের পক্ষ থেকে আমরা
যারা নীতি নির্ধারক পর্যায়ে রয়েছেন তাদের সকলের কাছে একটি দাবি আমরা উত্থাপন করতে চাই, সেটি হচ্ছে এই 13ই ফেব্রুয়ারি কৃষিবিদ দিবস যেন জাতীয়করণের মাধ্যমে সারা দেশব্যাপী পালন করা হয় একটি জাতীয় দিবস হিসেবে। আমার মনে হয় শুধু আমার নয়, এটি যারা রয়েছেন এই পর্যায়ে সকলেই বিশ্বাস করেন এটি যখন জাতীয়ভাবে পালন হবে তখন এটি সচেতনতা, এটির প্রতি মানুষের আগ্রহ সবকিছু অন্য একটি মাত্রায় চলে যাবে এবং বাংলাদেশ আরো বেশি স্বয়ংসম্পূর্ণ এবং স্বনির্ভর একটি দেশে পরিণত হবে। ঠিক এই মুহূর্তে আমরা কিছু কমেন্ট একটু পড়ে আসতে চাই। আমাদের সাথে আমাদের Sure. এই কিছুক্ষণ আগের লাইভের একজন অতিথি শোয়েব সালেহীন ভাইয়া, তিনি কমেন্ট করেছেন, শাহিন ভাইকে অনেকদিন পর দেখছি, হ্যাঁ ভাইয়ের জন্য অনেক শুভকামনা ও দোয়া, আপনার লেখালেখি অব্যাহত থাকুক সেই প্রত্যাশা করি। অসংখ্য ধন্যবাদ শোয়েব সালেহীন ভাইকে। হ্যাঁ শোয়েব সালেহিনের জন্য অসংখ্য ধন্যবাদ এবং তাকে শুভকামনা। সে খুব কাছের ছোট ভাই ছিল। তারপর শোয়েব সালেহীন ভাই আরো লিখেছেন, ফাহিমের উপস্থাপনা হ্যাঁ অত্যন্ত চমৎকার, সাবলীল ও অনেক গোছানো, হ্যাঁ, আমি অনেক বলি অনেক এটা শুভকামনা ফাহিমের রইল। উপস্থাপনা অত্যন্ত চমৎকার, সাবলীল, গোছানো। অনেক অনেক শুভকামনা তোমার জন্য শোয়েব। ঠিকই বলেছো, ফাহিমের উপস্থাপনা যথেষ্ট সুন্দর। ধন্যবাদ ভাইয়া, শুভকামনা রাখবেন। ফারজানা মাহতাব সুজানা লিখেছে, থ্যাংক ইউ ফর ইন্সপায়ারিং ভাইয়া। আপনাকে সে ধন্যবাদ জানিয়েছে। প্রান্তর কর্মকার লিখেছে, ভেরি ইন্সপায়ারিং স্পিচ ভাইয়া। আচ্ছা, আমরা সকলেই জানি হ্যাঁ আজকে ধন্যবাদ। পহেলা ফাল্গুন, আমাদের বসন্তের প্রথম দিন। ঠিক এই মুহূর্তে আমরা একটু বসন্তের একটি কবিতা শুনে আসতে চাই। আমাদের একজন রাজশাহী ইউনিভার্সিটি এগ্রিকালচারাল ক্লাবের মেম্বার, তিনি আমাদেরকে একটি কবিতা পাঠিয়েছেন, আমরা লাইভে এখন সেই কবিতার ক্লিপসটি একটু শুনে আসতে চাই। শিওর। বসন্ত এসেছে, আমার শহর ভীষণ একলা এখন। দূর থেকে আজ কে বুঝবে তার চোখের কোণে জল না ধুলো। হাওয়ায় উড়ছে শুকনো পাতা, পায়ের ছাপও থাকছে না আর। আস্তে আস্তে ঝাপসা হচ্ছে ভালোবাসার রাস্তাগুলো। তবু কথা জমছে, কথার নাম জানি না, মানে বুঝি না। টেলিগ্রাফের তারের উপর শালিক বসছে জোড়ায় জোড়ায়। দুপুর রোদ্দুরে মুখে মুখো সেটে ঘুরে বেড়ায়। রাতে বুকের মধ্যে দাঙ্গা করে, টায়ার পোড়ায়। সেই শব্দে ঘুম আসে, আর ঘুমের মধ্যে স্বপ্ন ঢোকে। স্বপ্নে আমি মাথা ঝাঁকাই স্বভাব সুলভ অবাধ্যতায়। হারিয়ে যাওয়া বন্ধুদের মুখের আদল ভাসে তখন। ছুটতে ছুটতে হাঁপিয়ে পড়ি। মন খারাপের সময় কোথায়, অথচ এই খারাপ মনে বেঁচে থাকার ইচ্ছে দারুণ। কে জানে এই চিঠি লিখছি কিসের টানে, কোন গরজে। বয়স যেন পাহাড়ি পথ, খাদের নিচে পড়ার সময় পলকা আমার শরীর, শুধু শরীর, তুমুল শরীর খোঁজে। ওই ঠোঁটে ঠোঁট রাখবো ভাবি, লাগবে কি 1 শতাব্দী কাল। তোর কপাল সিঁদুরে মেঘ, আমার হাতে কাপাস তুলো। শিগগিরই আয়, এই বসন্তে আমার শহর একলা ভীষণ। আস্তে আস্তে ঝাপসা হচ্ছে ভালোবাসার রাস্তাগুলো। আস্তে আস্তে ঝাপসা হচ্ছে ভালোবাসার রাস্তাগুলো।
আস্তে আস্তে ঝাপসা হচ্ছে ভালোবাসার রাস্তাগুলো। আমরা শুনে আসলাম বসন্ত নিয়ে অত্যন্ত মায়াভরা একটা কণ্ঠে অত্যন্ত সুন্দর একটি আবৃত্তি আমাদের রাজশাহী ইউনিভার্সিটি এগ্রিকালচারাল ক্লাবের এক্সিকিউটিভ মেম্বার হেমা আক্তার ইভার কণ্ঠ থেকে। দর্শক মন্ডলী, আমরা বলে রাখতে চাই আমাদের আজকে যিনি অতিথি আছেন তিনিও কিন্তু খুব পরিচিত একজন মুখ, এবং তিনি লেখালেখি করেন। তার একটি বই ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে, সেটি হচ্ছে নাম স্বপ্ন দানা, এবং তিনি কিন্তু অত্যন্ত সুন্দর আবৃত্তিও করে থাকেন। কবি শাহিন শাহ নামে কিন্তু তার একটি পরিচিতি রয়েছে। আমরা কিন্তু তার মুখেও আজকে শুনবো দুটি লাইন, কিছু কথা এই ফাল্গুন নিয়ে। যদি আমরা এখনই শুনতে চাই আমাদের অতিথির মুখে ফাল্গুন নিয়ে কিছু কথা, কিছু শব্দ, যদি তিনি আসলে যারা দর্শক শুনছেন তাদেরকে একটু কিছু শোনাতেন, আমার মনে হয় আজকে দর্শকরা অনেক বেশি আজকে কি ভালো। ভালোবাসা দিবস ছিল নাকি ফাহিম? আহ, আজকে কি জি ভাইয়া। ভালোবাসা দিবস ছিল? জি ভাইয়া, ভালোবাসা দিবস ছিল। ও, তাহলে ফাল্গুনের কবিতা তো আমরা একটা শুনলাম, এবার একটা ভালোবাসার কবিতা শুনি। অবশ্যই অবশ্যই, আমার মনে হয় যারা দর্শক রয়েছেন তারা আরো বেশি অভিভূত হবে, কারণ আহ, আমাদের আজকের অতিথির কাছ থেকে ভালোবাসার কথা শোনা এটি আসলে আমার মনে হয় লক্ষ্য প্রাণের একটি অন্যতম নিবেদন হিসেবে কাজ করবে। আমি ভাইয়াকে ফ্লোর দিচ্ছি। ভাইয়া, অবশ্যই একটি ভালোবাসার কবিতা এই মুহূর্তে হ্যাঁ, হয়ে যেতেই পারে। আমরা একটা আজ খুব ছোট্ট একটা ভালোবাসার কবিতা পড়ি আমি। এই কবিতাটা আমার আসছে যে কাব্যগ্রন্থ প্রেম ও প্রেরণা বিশুদ্ধ কবিতা, সেখানে আছে। আমি সেখান থেকে এই কবিতাটা পড়ছি। কবিতাটার নাম হচ্ছে ভালোবাসার প্রতিশোধ। হ্যাঁ, আমি পড়ছি। যদি বেশি ভুলে যাও, বেশি ভালোবাসবো তোমায়, ভুলে যাবার প্রতিশোধে ভালোবাসা। যদি বেশি দূরে যেতে চাও, ভালোবাসার চুম্বকে টেনে নিব হৃদয়ে, দূরে যাবার প্রতিশোধে ভালোবাসা। যদি আর কথা না বলো, আমি চিৎকার করে ঘোষণা দেব ভালোবাসি তোমাকে। সেই ঘোষণা ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে বিকট আওয়াজে ভেঙে দিবে তোমার কর্ণকুহর। মৃত্যু তুমি শুনে যাবে শুধু এই একটি কথা, ভালোবাসি তোমাকে। যদি আমায় বিরক্ত হও কখনো, আমি তোমাকে ত্যক্ত করব ভালোবাসার চুম্বনে। আমার সব বিনিময় শুধু ভালোবাসা দিয়ে। প্রেমিক হৃদয় ভালোবাসা ছাড়া আর কিছু দিতে পারে না। ধন্যবাদ যারা শুনলো এবং শুনলেন। অসংখ্য ধন্যবাদ আমাদের অতিথি ভাইয়াকে। অনেক বেশি শুভকামনা ভাইয়ার সামনে যে কাব্যগ্রন্থটি আসছে। ঠিক এই জায়গায় প্রেম যদি ও আরেকটু প্রেরণার কিছু কথা বিশুদ্ধ শুনতে চাই, কবিতা। সেটি হচ্ছে আচ্ছা, প্রেম ও প্রেরণার কথা। আমরা খুব শুভকামনা রাখছি আমাদের আজকে লাইভের মাধ্যমে যারা শুনছেন, এবং রাজশাহী ইউনিভার্সিটি এগ্রিকালচার ক্লাবের পক্ষ থেকে যে ভাইয়ার সামনে আসছে যে কাব্যগ্রন্থটি, সেটি হচ্ছে যেন আহ অত্যন্ত বেশি জনপ্রিয়তা পায়, এবং তার কবি খ্যাতি যদি যেন সারা দেশ ব্যাপী ছড়িয়ে পড়ে। ঠিক সেই জায়গায় যদি একটু কথা জানতে চাই, সেটি হচ্ছে ভাইয়া, আমরা জানি আপনি একজন কৃষিবিদ, আপনি কৃষি সম্প্রসারণ অফিসার হিসেবে কাজ কর্মরত রয়েছেন। ঠিক তার পাশাপাশি এই যে লেখালেখিটা করা, এই লেখালেখির প্রতি আগ্রহ কিংবা এই লেখালেখি চালিয়ে যাওয়া, ঠিক এই অভিজ্ঞতাটা কিরকম, মানে এটি আপনি কিভাবে ম্যানেজ করছেন? কারণ আমরা জানি আসলে বর্তমান সময় ম্যানেজ করে নিয়ে আসারই সবচেয়ে জটিল একটি কাজ। কারণ আমাদের আজকে যারা শুনছে অনেকে কিন্তু লেখালেখির প্রতি ঝোঁক থাকে, কিন্তু তারা কেন জানি এটি করতে পারে না। ঠিক তাদেরকে যদি আপনি একটু কিছু পরামর্শ বা কিছু জায়গা শেয়ার করতেন, আহ, তাহলে না, অনেক ভালো আমি হতো। তো পরামর্শ দিতে পারবো না, আমি নিজের জায়গাটুকু শুধু বলতে পারবো। হ্যাঁ, জি আমি ভাইয়া, কিন্তু ওটা বললেই হবে। অফিসে, আমি এতদিন পর্যন্ত সিলেট অফিসে ছিলাম, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, খাদিমনগর সিলেট। সেখানে আমি কিন্তু অফিসের কাজ একদম ঠিকঠাক মতো করতাম। সবার আগে অফিসে যেতাম 9টায়, এবং যতক্ষণ পর্যন্ত অফিস বন্ধ হয়নি সব কাজ সুন্দর মতো করে করতাম। এবং এর ফাঁকে অবসর সময়গুলোতে আমার লেখালেখি করা। এমন তো না যে প্রতিদিন মানে লেখা হয়, এমনটা কখনো না।
আমি যে কবিতাগুলো লিখি, কবিতার ব্যাপারটা হচ্ছে কি, কবিতা চাইলেও লেখা যায় না। যখন কবিতা সৃষ্টি হয় ভেতরে, মাথার ভিতরে, যারা লেখালেখি করেন তারা বুঝবেন, কবিতা যখন মাথার ভিতরে সৃষ্টি হয় তখন ওটা না লিখে পারা যায় না। হোক সেটা রাত 3টা, হোক সেটা ভোর 5টা, গাড়িতে থাকি, ট্রেনে থাকি, বাসে থাকি, যেখানেই থাকি না কেন, কবিতা যখন মাথার ভিতরে সৃষ্টি হয় তখন ওটা অটোমেটিক লেখা হয়ে যায়। আর আমার বেশিরভাগ কবিতাগুলোই গাড়িতে বসে লেখা। আমি যখন গাড়িতে করে কোথাও যাই, ট্রেনে, বাসে কিংবা রিক্সায়, তখন মোবাইলের যে প্যাড আছে ওখানে কবিতাগুলো লিখি। আর গল্প উপন্যাসগুলো সাধারণত আমি লিখি অনেক ভোরে ঘুম থেকে উঠে। অনেক ভোরে ঘুম থেকে উঠে, হয়তো বা সবাই ঘুম থেকে ওঠার আগে রাত 3টা বা 4টায়, সে সময়টাতে সবার আগে উঠে আমি ওই সময়টাতে 2-1 পেজ বা 2-4-5 লাইন 10 লাইন যতটুকু পারি লেখার চেষ্টা করি। আর শুক্র শনিবারে যদি কখনো সময় পাই সে সময়গুলো তো লেখার চেষ্টা করি। আসলে মূল বিষয়টা হচ্ছে কি, আমরা সবাই কর্মব্যস্ত, আমাদের জীবন জীবিকার তাগিদে সবাইকে ছুটতে হয়। তারপরেও এই যে কারো যদি কোনো বিষয়ে প্রতি ঝোঁক থাকে, সে বিষয়টার জন্য সে যদি প্রতিদিন 10 মিনিট করে বা প্রতিদিন 20 মিনিট করে, আধা ঘন্টা করে যদি সময় সরায় রাখে এবং সেই বিশেষ বিষয়টাতে যদি নজর দেয়, তাহলে দেখা যাচ্ছে যে 10 বছর পরে, 20 বছর পরে ওই বিষয়ে সে কিন্তু অনেক ভালো করবে। এরকম অনেক উদাহরণ আছে। আমি একজন মানুষের উদাহরণ যদি দেই, একজন ব্যক্তি প্রতিদিন সে তার মা যখন তাকে ভাত খেতে ডাকতো তখন ভাত খেতে যেতে সে কিছুক্ষণ দেরি করতো, 10 মিনিট 15 মিনিট। সে 10-15 মিনিট বা আধা ঘন্টার সময়ে সে গ্রিক ভাষা শিখতো। দেখা গেল যে 20 বছর পরে বা 15 বছর পরে সেই লোকটা গ্রিক ভাষার উপর পণ্ডিত হয়ে গেল। আবার আরো একটা লোকের গল্প জানি, সে তার খুব শখ ছিল ভায়োলিন বাজানো শিখবে। তার সে কর্মব্যস্ত সময়গুলো থেকে সে প্রতিদিন অল্প কিছু সময়, 20 মিনিট বা 10 মিনিট সময় সরায় রাখতো। সে সেই 10 মিনিট বা 20 মিনিট সময়টাতে ভায়োলিন বাজানোর প্র্যাকটিস করতো। ভায়োলিন বাজানোর যে অভ্যাস, যে চর্চা, সেটা করতো। 10-15 বছর বা 1 যুগ পরে দেখা গেল সে অনেক ভালো ভায়োলিন বাজাতে শিখে গেল। এরকম অনেক উদাহরণ আছে। মূল বিষয়টা হচ্ছে আমরা যেটা করতে চাই, কোনো কিছুর প্রতি যদি আমার ভেতরে টান থাকে, কোনো কিছুর উপর বা ভালোবাসা থাকে, আমি যদি সেটা করতে চাই, তাহলে আমাদের সেই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। ধারাবাহিকতা বজায় রাখলে সবকিছু করা সম্ভব। আমি চেষ্টা করি মাত্র। তো সবাই যদি আমার লেখা পড়ে, আমার কবিতা, আমার গল্প, উপন্যাস সবাই যদি পড়ে, হয়তোবা আমি অনুপ্রাণিত হব, আমার লেখালেখির ধারাবাহিকতাটা তখন আরো বাড়বে আর কি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ মূল্যবান কিছু অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য, দর্শকদের সাথে শেয়ার করার জন্য। আমরা শুভকামনা রাখি আপনার লেখা উপন্যাস, কবিতা সবকিছু জনপ্রিয়তা পাক। এবং আমি আজকে কিছু লেখা পড়ছিলাম আপনার স্বপ্নদানা সম্বন্ধে। বিভিন্ন লেখক বা পাঠক এটি বলছিলেন তার যে চরিত্রটি রয়েছে সেটি যেন বাস্তব সমাজের একটি প্রতিচ্ছবি, সেটি অনুপ্রেরণামূলক একটি চরিত্র। অর্থাৎ আপনার লেখাগুলো বর্তমান সময় উপযোগী এবং সময়কে এবং যারা রয়েছে তাদেরকে অনেক বেশি অনুপ্রেরণা দিচ্ছে। এবং আমাদের এই শুভকামনা এবং ভালোবাসা আপনার প্রতি, যেন লেখাগুলো মানুষের মধ্যে, হৃদয়ে যুগ যুগ বেঁচে থাকে। ঠিক সেখানে একটি কথা কিন্তু বলতেই হয়, সেটি হচ্ছে যে কথায় বলে মানুষ যদি কোনো কিছু মন থেকে তীব্রভাবে চায় তাহলে পৃথিবীর প্রতিটি বস্তুই তাকে যেন সেই জিনিসটি পেতে সাহায্য করতে থাকে। ঠিক এমন একটি কথাই কিন্তু আমাদের অতিথি আমাদেরকে বলছিলেন, যে আপনি যদি মন থেকে কিছু চান তাহলে আপনি সেটি অবশ্যই পাবেন, সেটি মহান সৃষ্টিকর্তা আপনাকে অবশ্যই দান করবেন। ঠিক এই মুহূর্তে যদি আমরা ভাইয়ের কাছে একটি জিনিস জানতে চাই, সেটি হচ্ছে আমরা তো অনেক শুনছি কৃষির কথা, অনেক শুনেছি ভালোবাসার কথা। আমরা যদি এই মুহূর্তে আপনার ক্যাম্পাস জীবনের একটি দারুণ কিছু অভিজ্ঞতার কথা শুনতে চাই, যে এমন একটি ঘটনা যদি আপনি আমাদের দর্শকদের কাছে বলতেন, যে না এই জিনিসটি করে আপনার কাছে অন্যরকম একটি অনুভূতি হয়েছিল, বা যেটি শুনলে দর্শকরা অন্যরকম একটি অনুভূতি পাবে, সেই ধরনের কিছু একটা ঘটনা যদি আমাদের সাথে শেয়ার করতেন ভাইয়া। তোমরা তোমরা যখন এসেছো তখন আমি মনে হয় চলে এসেছি ক্যাম্পাস থেকে। আমি ক্যাম্পাসে কমেডি অভিনয় করতাম। একটা কবর কবিতার অভিনয় আছে, ওইটা মনে হয় আমি ক্যাম্পাসে অনেকবার করেছি। যতবার করেছি ততবার সবাই অনেক আনন্দিত হয়েছে। ওইটা ওইটার পরে ভাইয়া দুই লাইন যদি আমাদেরকে একটু শোনাতেন ভাইয়া।
না না, ওটা ওটা শোনানোর বিষয় না, ওটা অভিনয়ের বিষয়, ওটা শোনানো যায় না, ওটা জি ভাই, শোনাই আপনি হয়। যদি একটু দেখাতেন, লাইভে অনেক দর্শক আছে, তারা দেখছেন। না না না, ওটা শোনানো যায় না, ওটা হচ্ছে কি অভিনয়ের একটা বিষয়। তো যাই হোক, এই কবর কবিতা নিয়ে আমি বিভিন্ন ভাবে এটা করতাম। উম অনেক সময় যে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন ভাবে করতাম, হয়তো কি ওইটা দেখা যাচ্ছে যে ইউনিভার্সিটির এই ইয়াটা নিয়ে মানে অনেক মানে এনজয় করতো বিষয়টাকে, আমারও খুব ভালো লাগতো, বিশেষ করে স্যাররা এবং স্যারের যে কখনো কখনো বিভিন্ন অনুষ্ঠানে স্যারের বাচ্চা ছেলে মেয়েরা আসতো, তারাও বাসায় গিয়ে এটা শোনার জন্য আবার বায়না ধরতো। তাছাড়া আমাদের ক্যাম্পাসের যে স্মৃতিগুলো, এটা মোটামুটি তোমাদের মতোই কাছাকাছি। আমাদের সবকিছু ঘিরে থাকতো একটা ফটোকপির দোকান, সেই ফটোকপির দোকানে আড্ডা, সেখান থেকে কখনো কখনো দুপুরের মানে খাওয়ার কথাও ভুলে যেতাম। শুরু হতো ওখানে আড্ডা, গল্প, সন্ধ্যা হতো হবিবুর রহমান মাঠে আমরা সবাই মিলে বসে থাকতাম, গরমের রাতে ঘাসের উপর শুয়ে থাকতাম। তারপরে সারা ক্যাম্পাস রাতের বেলা হাঁটাহাঁটি করতাম। ফার্স্ট ইয়ারের একটা কথা মনে হলে এখনো মানে খুব ভালো লাগে, ভালো ঠিক না, অনেক আনন্দিত হই, আবার কেমন লজ্জিত, লজ্জিত হয়। আমার একটা বন্ধু ছিল, এই ঘটনাটা আমার বিবর্জিতার সংবর্ধনা নামে একটা উপন্যাস আমি লিখেছি, সেইটাতেও আছে। আমরা রহমতুন্নেসা হলের সামনে অ্যাডমিশনের সময় চলছিল, তখন রহমতুন্নেসা হলের সামনে অনেক আমার একটা বন্ধু ছিল, সে বন্ধু আমাকে বলছে চল রহমতুন্নেসা হলের সামনে যাব। আমি বললাম চল যাই। তো গিয়েছি, গিয়ে দেখি সে সেখানে একদম বসে পড়েছে, বলছে যে এখানে অবস্থান নিব। কিসের অবস্থান? বলছে যে এখানে অবস্থান নিব, একটা মেয়ে যতক্ষণ পর্যন্ত বেরিয়ে আসেনি ততক্ষণ পর্যন্ত আমরা এখানে বসে থাকবো। আমি বললাম এর মধ্যে আমি কেন, আমি তো নিরীহ মানুষ, আমাকে কেন এর মধ্যে টানা হলো? তো সে সে বলছে যে তোকে কিছু, আমি বললাম আমি ওখানে দাঁড়িয়ে থাকতে পারবো না এতক্ষণ। বলছে যে আচ্ছা সমস্যা নাই। তখন উপর থেকে পকেটের ভিতর থেকে বা ব্যাগের ভিতর থেকে মনে নাই একটা বড় একটা হচ্ছে একটা পলিথিনের কাগজ, পলিথিন শিট, সেটা সে বিছায় দিয়েছে, দিয়ে বলছে যে এখানে বস, এখানে বস, দরকার বলে এখানে আমরা শুয়েও থাকতে পারি রাস্তার মধ্যে। তখন আমরা অনেকক্ষণ পর্যন্ত সেখানে বসেছিলাম। বসে থাকার পরে মশা ধরছিল, বড় বড় মশা, সেই মশাগুলো কামড়াচ্ছিল, ওকে বললাম মশা কামড়াচ্ছে, সে তখন পকেট থেকে করেছে কি কয়েল বের করে জ্বালায় দিয়েছে। আমরা দুজন বসে আছি, কয়েল জ্বলছে, মানুষ, মেয়েরা হলে ঢুকছে, অ্যাডমিশনের সময় ছিল, গার্জিয়ানরা দাঁড়িয়ে আছে বাইরে, মেয়েরা ঢুকছে বের হচ্ছে, এবং সবাই আমাদেরকে কৌতূহল, অনেক কৌতূহলী হয়ে দেখছে, মানে অনেকে বিস্মিত হচ্ছে যে এটা কেমন কথা। আহ, দুইটা ছেলে এখানে একদম সব পারে কোয়েল জ্বালায়ে এক বড় ধরনের একটা আয়োজন করে মেয়েদের হলের সামনে বসে আছে, এরকম তো সাধারণত ঘটে না। আমার আমার এখানে কোনো ইয়া ছিল না, আমার ওই বন্ধু, তার সাথে আমি ওখানে বসেছিলাম। পরবর্তীতে অনেকক্ষণ পরে তার একটা বান্ধবী চলে আসছিল, তাকে কিন্তু আমরা ফোনও দেইনি, মেসেজও দেইনি, কিছু করিনি, কিন্তু ওই যে হলের মেয়েগুলো মানে যাচ্ছিল বের হচ্ছিল, তখন তারা বলেছিল, এসেছিল, পরে তার সাথে কথা বলে আমরা ও সহ আমরা চলে আসছিলাম। এই ঘটনাটা আমার মনে পড়ে এবং খুব ভালোভাবে মনে করে, এই জন্য আমার একটা বইও এই গল্পটা আমি মানে লিখেছি আর কি কোন একভাবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমার কাছে মনে হচ্ছিল আমি নিজেও কিছু সময়ের জন্য যেন ঘর থেকে সেই ক্যাম্পাসের প্যারিস রোডের সেই রাতে হেঁটে বেড়াচ্ছি, ক্যাম্পাসের সেই সময়গুলোকে আমরা এখন মনে হচ্ছিল অনুভব করতেছি। আমার মনে হয় যারা দর্শক শুনতেছে তারাও সেই অবস্থায় ফিরে গিয়েছিল। আমরা এই মুহূর্তে আরো কিছু কমেন্ট নিয়ে আসতে চাই, আমরা দেখছি দর্শকরা অনেক কমেন্ট করছে। আহ আহ রতন স্যার, আমাদের শ্রদ্ধেয় মাহবুবুর রহমান স্যার কমেন্ট করেছেন, শাহিন সাফল্যের একটা উদাহরণ, অনেক পজিটিভ ও মজার একজন মানুষ। সে অনেক ভালো একটা গল্পের বই লিখেছেন। ভালোবাসা দিবসে সবাইকে বইটি পড়ার অনুরোধ থাকলো। আই এম শাহিনস ফ্যান, লাভ ইউ ব্রাদার, গুড টু সি হেয়ার। রাবি কৃষি বিষয়ক অনুষদ গুলির সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে। সবাই চেষ্টা করব আগামী বছর 13ই ফেব্রুয়ারি থেকেই যেন আমরা কৃষিবিদ দিবস পালন করতে পারি। অসংখ্য ধন্যবাদ স্যারকে। হ্যাঁ, তিনি মাহবুবুর রহমান, প্রফেসর মাহবুবুর রহমান স্যার আমাদেরকে শুনছেন এবং অনেক বড় একটা মন্তব্য করেছেন। স্যার আমার বই পড়েছেন, স্যার আমার মানে ভক্ত, এটা বলছেন, আমার অনেক ভালো লাগছে যে স্যারের মতো এত বড় মাপের একজন মানুষ, স্যার আমার লেখা পড়েন, আমার বই পড়েন, আমাকে অনুপ্রাণিত করছেন। আসলে এরকম মানুষদের অনুপ্রেরণার জন্য হলেও আমাকে এগিয়ে যেতে হবে, এই স্যারদের মানে স্যারদের কি বলবো, স্যারদের অনুপ্রেরণার জন্য আমাকে এগিয়ে যেতে হবে, এবং অন্তত স্যারদের মতো এরকম মানুষদের জন্য হলেও আমাকে
লিখে যেতে হবে। অসংখ্য ধন্যবাদ স্যারের জন্য, এবং স্যারের কাছে আমি দোয়া প্রত্যাশী। ধন্যবাদ স্যার। অসংখ্য ধন্যবাদ স্যারকে, আমাদের প্রফেসর এবং আমাদের শ্রদ্ধেয় একজন শিক্ষক। মোহাম্মদ জাকির হোসেন কমেন্ট করেছেন, একটা মজার একটি কমেন্ট ছিল, সেটি হচ্ছে স্বপ্নকন্যা না পাওয়া পর্যন্ত আমাদের ধর্মঘট চলবে। তোমরা আবার এটা করতে যেও না, মার খাইতে পারো। তোমরা আবার এটা প্র্যাকটিস করতে যেও না। দীপান্বিতা রয় লিখেছে, আমরাও আপনার লেখা পড়ে অনুপ্রাণিত হতে চাই। তাহলে আমার স্বপ্ন ডানাটা তোমাদের সবাইকে পড়ার জন্য আমি অনুরোধ করছি। তোমরা বইটা সংগ্রহ করে সবাই মিলে পর্যায়ক্রমে যদি বইটা পড়ো এবং আমাকে যদি মতামত দাও, আমি তোমাদের মতামত পেয়ে আরো ভালো লেখালেখি করতে পারবো। তোমাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়াকে। আবুল কালাম আজাদ লিখেছে, স্বপ্নজানা বইটা পড়তে চাই আমরা। তিনি আরো লিখেছেন, ভাইয়া আমরা কৃষক, কৃষিকে ভালোবাসি, আমরা কৃষিবিদ, আমরা চাই কৃষির আরো ব্যাপক সম্প্রসারণ করতে। অন্য বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ স্টুডেন্ট কৃষিকাজার হয়ে কৃষকের পাশে দাঁড়ালেও আমরা এগ্রিকালচারিস্টরা অনেক পিছিয়ে, কিভাবে এটার উন্নতি ঘটানো যায়? আমি ঠিক বুঝতে পারলাম না প্রশ্নটা। আমার কাছে প্রশ্নটা একটু ধোঁয়াশাপূর্ণ। সেটিও লিখেছে অন্য বিশ্ববিদ্যালয়ে আমরা সবাই তো দাঁড়াচ্ছি, আমাদের যারা কৃষিবিদ, আমাদের ইউনিভার্সিটি যারা কৃষিবিদ, তারাও তো কাজ করছে কৃষকদের জন্য এবং ভালোভাবে কাজ করছে। আমরা তো সংখ্যায় কম, মানে আমরা ভর্তি হই কম, সুতরাং আমাদের ভিতর থেকে কম আসবে, এটাই স্বাভাবিক। আমরা 36 মনে হয় 12-13 জন ক্যাডার হয়েছিলাম, কিন্তু আমরা তো তখন 25 জন ভর্তি হয়েছিলাম। তো আমার ক্যাডার হওয়া বা না হয় এগুলা কিন্তু বিষয় না। বিষয় হচ্ছে যে আমরা যেহেতু পড়ছি একটা জায়গায়, আমাদেরকে ভালোভাবে রপ্ত করতে হবে, অধ্যয়ন করতে হবে। কৃষির যে টেকনোলজি গুলো আছে, খুঁটিনাটি বিষয়গুলো আছে, আমরা নিজেদের জায়গা থেকে কিন্তু মানুষকে সহায়তা করতে পারবো। এমনটা না যে আমরা চাকরি পাইলে কৃষিকে এগিয়ে নিয়ে যেতে পারবো, সরকারি চাকরি না পাইলে কৃষিকে কিছু দিতে পারবো না, বিষয়গুলো কিন্তু এমন না। এই জায়গাটাতে আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। সব মানুষ ক্যাডার সার্ভিসে আসবে না, সব কৃষিবিদ ভালো চাকরি পাবে না, মানে ভালো চাকরি বলছি না, সব কৃষিবিদ সরকারি চাকরি পাবে না, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা সরকারি চাকরি পাই বা না পাই, একজন কৃষিবিদ হিসাবে কৃষকের জন্য সে রিসপন্সিবিলিটি, সে দায়িত্বের জায়গাটা যদি আমরা ঘাড়ে নিতে পারি, তাহলে আমার যে কৃষি বিষয়ক পড়ালেখা এটা সার্থক হবে, এবং তখন আমি নিজেকে নিয়ে গর্ববোধ করতে পারবো। আচ্ছা, ঠিক এইখানে একটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে কোনো একটি কাজ করার জন্য বা মহৎ উদ্যোগ নেওয়ার জন্য কখনো অবস্থান কিংবা জায়গা কখনোই কোনো বাধা হয়ে দাঁড়ায় না। আপনি সরকারি চাকরিজীবী হন কিংবা আপনি একজন সাধারণ মানুষ হন, আপনি আপনার জায়গা থেকে যদি এগিয়ে আসেন, আপনি অবশ্যই দেশ এবং সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। ঠিক সেই জায়গা থেকে আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা যদি আমাদের আজকের অতিথির কাছে এটি জানতে চাই, সেটি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আমরা ভার্চুয়ালি, হয়তো বৃহৎ পরিসরে নয়, ক্ষুদ্র পরিসরে একটি আয়োজন করার চেষ্টা করেছি ভার্চুয়ালি। মিট দ্য কৃষিবিদ নামে আমরা কিছু কৃষিবিদদেরকে আমাদের প্ল্যাটফর্মে নিয়ে এসে সকলের সামনে কিছু কথা শোনার এবং বলার সুযোগ করার চেষ্টা করেছি। আপনি আমাদের আয়োজনকে কিভাবে দেখছেন ভাইয়া? না, এটা তো অনেক ভালো একটা উদ্যোগ তোমরা শুরু করেছো, এটা ভালো লাগছে। তোমরা শুরু করেছো বলেই আমরা 2-4টা কথা বলতে পারলাম, আমরা কিছু বলতে পারলাম, সেটা আমাদের জুনিয়ররা শুনলো। পরবর্তীতে তোমাদের এটা ভার্চুয়ালি করো, এবং সেটা অনেক বড় আয়োজন করো, ছাত্রদেরকে নিয়ে, ছাত্ররা আছেন ছাত্রদেরকে নিয়ে, কৃষি ফ্যাকাল্টির যতগুলো মানে বিভাগ আছে সব বিভাগের সব শিক্ষার্থীদেরকে নিয়ে। বরং এই দিবসটাকে ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক কৃষিবিদ যারা বেরিয়েছেন, যারা কৃষিবিদ আছেন, যারা কৃষিতে অধ্যয়ন করছেন, আমাদের সম্মানিত স্যাররা আছেন, সবাইকে নিয়ে যদি আমরা বড় আকারের একটা প্রোগ্রাম করি, তাহলে আরো বেশি এটা আমাদের জন্য ভালো হয়, এবং এই দিনটাকে ঘিরে কৃষি ফ্যাকাল্টি একটা বড় ধরনের আয়োজন করতে পারে, এবং তোমাদের যে ক্লাব আছে তোমরাও এটাতে মানে ভূমিকা পালন করতে পারো, এবং তোমরাও এটা এগিয়ে আসো। তাহলে আমার মনে হয় আগামীতে ভালো কিছু একটা সম্ভব হবে, এবং আমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষিবিদ আছি আমরাও নিজেরাও গর্বিত হব। ধন্যবাদ। জি ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরাও চাই এ ধরনের আয়োজন যেন ভবিষ্যতে বারবার আমাদের ক্যাম্পাসে হয়। রাজশাহী ইউনিভার্সিটি এগ্রিকালচারাল ক্লাবের আজকে আমাদেরকে যারা শুনছেন এবং যারা এখানে অনেকেই রয়েছেন যারা আসলে আপনার অনেক ভক্ত, অনেকেই আজকের লাইভটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিল। আরো একজন কমেন্ট করেছেন, নীলুফা ইসমিন চৈতি কমেন্ট করেছেন,
ভাইয়া আপনাকে নেক্সট প্রোগ্রাম গুলোতে পাশে চাই। চেষ্টা করব সময় সাপেক্ষে, ইনশাআল্লাহ। মোহাম্মদ জাকির হোসেন লিখেছেন, আপনার কথাগুলো অনুপ্রেরণা হয়ে থাকবে ভাই। ধন্যবাদ। আবুল কালাম আজাদ লিখেছেন, আপনি আমাদের পাশে থাকবেন ভাই। আছি ইনশাআল্লাহ। ভাইয়া আমাদের রাজশাহী ইউনিভার্সিটি এগ্রিকালচারাল ক্লাবের এই আয়োজনের জন্য আপনি যদি কিছু শুভ কামনামূলক কিছু কথা বলতেন, কারণ এটি হচ্ছে আমাদের আজকের শেষ লাইভ এবং আমাদের 4টি লাইভ ছিল, এটি হচ্ছে সর্বশেষ লাইভ। তো শেষ সমাপনী কিছু কথা যদি আপনি আমাদেরকে বলতেন এই আমাদের এই ছোট্ট ক্ষুদ্র এই উদ্যোগকে কেন্দ্র করে। হ্যাঁ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে কৃষি ক্লাব, এটা অত্যন্ত ভালো একটা আমার মনে হচ্ছে নেটওয়ার্কের কারণে আমরা আমাদের অতিথির কথা শুনতে পারছি না। আমরা মনে হয় তোমরা যা পরিশ্রম করলে কিছু কথা, তোমাদের যে কর্মপরিধি এটা বাড়তে থাকুক, তোমাদের সৃজনশীলতা বাড়তে থাকুক, তোমাদের মননশীলতা আরো বিকশিত হোক, এবং তোমরা সবাই যারা এগ্রিকালচার ক্লাবের সাথে যুক্ত আছো, তোমাদের সবার এই ক্লাবে কাজ করার ভিতর দিয়ে তোমাদের নেতৃত্ব বিকশিত হয়ে ওঠে এবং তোমরা হয়ে উঠুক। আমি মনে করি যে কৃষকদেরকে আমরা কি পারি না কৃষকদেরকে আমাদের সবটুকু যে সম্মান করতে। আমরা যখন বাসে উঠবো, আমরা 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 বাসের সিট আমরা বিদ্যালয়ে কৃষি দর্শক বৃন্দ, আমরা একটু দুঃখিত, আমার মনে হয় নেটওয়ার্ক প্রবলেমের কারণে আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা শেষ মুহূর্তে আরো একটি কিছু কমেন্ট একটু আমরা পড়তে চাই। আমরা এখন পর্দায় কিছু কমেন্ট পড়ে নিব শেষ করার আগে। আমাদেরকে কমেন্ট করেছে হেমা আক্তার ইভা। তিনি লিখেছেন, ভাইয়া আপনাকে সকল আয়োজনের পাশে পাবো ইনশাল্লাহ। তিনি আমাদের অতিথিকে সকল আয়োজনে আমাদের পাশে চেয়েছেন। সবার জন্য শুভকামনা রইল এবং মঙ্গল কামনা করি তোমাদের জন্য থাকবেন, এবং এই যে কৃষি ক্লাব এটার উত্তরোত্তর সাফল্য কামনা করি। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, কৃষকরা ভালো থাকুক। আমাদেরকে আমাদের শ্রদ্ধেয় আমাদের অ্যাগ্রোনমি এন্ড এগ্রিকালচারাল এক্সটেনশন ডিপার্টমেন্টের শ্রদ্ধেয় শিক্ষক আরিফুর রহমান স্যার, তিনি কমেন্ট করেছেন বেস্ট উইশেস। আমরা আসলে অত্যন্ত কৃতজ্ঞ যে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী তারা আমাদেরকে শুনছেন এবং আমাদেরকে কমেন্ট করে অনুপ্রেরণা দিচ্ছেন। ঠিক শেষ পর্যায়ে আমরা আরো একটি বসন্ত সঙ্গীত একটু শুনবো, শুনে আমরা আমাদের সমাপনীতে চলে যাব। আমি এই মুহূর্তে অনুরোধ করছি বসন্ত সঙ্গীত প্লে করার জন্য।
মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায় আছো সারোয়ার দেশের বাংলা ভাষানির শেষ ইচ্ছায়। তুমি বঙ্গবন্ধু রক্তে আগুন জ্বলা জ্বালাময়ী সে ভাষণ। তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার শপথ। তুমি ছেলে হারামা জাহানারা ইমামের একাত্তরের দিনগুলি। তুমি জসিমুদ্দিনের নকশি কাঁথার মাঠ মুঠো সোনার তুলি। তুমি 30 কিংবা তার অধিক লাখো শহীদের প্রাণ। তুমি শহীদ মিনারে প্রভাত ফেরির ভাইহারা 21-এর গান। আমার সোনার বাংলায় আমি তোমায় ভালোবাসি। জন্ম দিয়েছো তুমি মাগো তাই তোমায় ভালোবাসি। আমার প্রাণের বাংলায় আমি তোমায় ভালোবাসি। প্রাণের প্রিয় মাগো তোকে বড় বেশি ভালোবাসি। কবি নজরুলের বিদ্রোহী কবিতা উন্নত মমসী। তুমি রক্তের কালিতে লেখা নাম শ্রেষ্ঠ বীর। তুমি সুরের পাখি আব্বাসের দরদ ভরা সেই গান। তুমি আব্দুল আলিমের সর্বনাশা পদ্মা নদীর টান। তুমি সুফিয়া কামালের কাব্য ভাষায় নারীর অধিকার। তুমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শান্ত সুরের ধার। তুমি জয়নুল আবেদী এসএম সুলতানের রং তুলি। শহীদুল্লাহ কায়সার মুনির চৌধুরীর নতুন দেখা সেই ভোর। আমার সোনার বাংলায় আমি তোমায় ভালোবাসি। জন্ম দিয়েছো তুমি মাগো তাই তোমায় ভালোবাসি। আমার প্রাণের বাংলায় আমি তোমায় ভালোবাসি। প্রাণের প্রিয় মাগো তোকে বড় বেশি ভালোবাসি। মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায় তুমি বাঙালির গর্ব বাঙালির প্রেম প্রথম শেষ সময়। তুমি বঙ্গবন্ধু রক্তে আগুন জ্বলা জ্বালাময়ী সে ভাষণ। তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার শপথ। তুমি একটি ফুলকে বাঁচাবো বলে বেঁধে ওঠো মধুর। তুমি রাগে অনুরাগে মুক্তি সংগ্রামে সোনা ধরা সেই রোদ্দুর। তুমি প্রতিটি পঙ্গু মুক্তিযোদ্ধার অভিমানের সংসার। তুমি ক্রন্দ তুমি হাসি তুমি জাগ্রত শহীদ মিনার। আমার সোনার বাংলায় আমি তোমায় ভালোবাসি। জন্ম দিয়েছো তুমি মাগো তাই তোমায় ভালোবাসি। আমার
আমার প্রাণের বাংলায় আমি তোমায় ভালোবাসি, প্রাণের প্রিয় মাগো তোকে বড় বেশি ভালোবাসি। বাংলাদেশ, বাংলাদেশ মাতৃকার প্রতিটি ধূলিকণা, প্রতিটি মানুষ, প্রতিটি সংগ্রাম, প্রতিটি চেতনাকে বুকে ধারণ করে এই বাংলাদেশের প্রতি ভালোবাসা রেখে বাংলাদেশ এগিয়ে যাক। বেঁচে থাকুক বাংলাদেশের প্রতিটি মানুষ, সম্মানের সহিত বেঁচে থাকুক এই দেশের কৃষকরা, এবং প্রতি বছরই সসম্মানে এবং খুব সুন্দরভাবে পালিত হোক কৃষিবিদ দিবস। এই কামনায়, এই বিশ্বাস বুকে ধারণ করে এবারের মতো আমাদের যে আয়োজনটি ছিল মিট দ্য কৃষিবিদ 2021, এটির সমাপনী ঘোষণা করছি এবং সকলকে শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি। আমি তৌফিক ফাহিম, রাজশাহী ইউনিভার্সিটি এগ্রিকালচারাল ক্লাবের সভাপতি। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।